ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা ডাব্লিউবিপি কেপি পরীক্ষাকে টার্গেট করে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে ভারত এবং পশ্চিমবঙ্গের নদ নদী। দেখো, যেহেতু নদ নদী পশ্চিমবঙ্গ এবং ভারত দু জায়গার থেকেই প্রশ্ন আসে, তো দুটোকে আলাদা করে আমরা পড়বো না, আমরা একসঙ্গেই পড়বো ভারত এবং পশ্চিমবঙ্গের যে নদ নদী আছে। ক্লাসটা দেখো রেকর্ডেড দেওয়ার মেন কারণ হচ্ছে কয়েকদিন ধরে আমাদের এখানে ইন্টারনেটের বিশাল সমস্যা। তাছাড়াও আর একটা কারণ হচ্ছে তোমাদের যে সিলেবাস, ঠিক আছে, সিলেবাসটা হচ্ছে হিউজ। সমস্ত টপিক তোমরা যদি কভার করতে যাও 3 মাসে, সমস্ত টপিক একদম ডিটেলসে সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব? এক, আমাদেরকে যেটা করতে হবে, দেখো 2 মিনিট নেব, তারপর আমরা টপিকে যাব, ঠিক আছে। এক, আমাদের যে থিওরি ক্লাস থাকবে, থিওরি ক্লাসটা আমরা করব রেকর্ডেড, ঠিক আছে। সমস্ত গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদেরকে রেকর্ড করে করে দেব, তোমরা সেগুলো পড়তে পারো। একদম থিওরি লাইভ করাচ্ছি না, মানে এই নয় যে এগুলো গুরুত্বপূর্ণ নয়, রেকর্ডেড ক্লাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার সাথে দরকার প্র্যাকটিস। আমরা একদম টপিক ওয়াইজ প্র্যাকটিসও করব, এটা হচ্ছে লাইভ করব আমরা, ঠিক আছে। প্র্যাকটিসটা কেন করব? কারণ প্র্যাকটিস না করলে নতুন ধরনের প্রশ্ন আমরা জানতে পারবো না, বা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা জানতে পারবো না। তাহলে তোমাদেরকে থিওরি এবং প্র্যাকটিস দুটাই করাবো। ডেলি একটা করে যে কোনো সাবজেক্টের, আমাদের যেমন এখন ভূগোল চলছে, তো ভূগোলের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো থিওরিটা আমি তোমাদেরকে রেকর্ডেড দেবো এবং প্র্যাকটিস ক্লাসটা লাইভ করাবো। তো আজকে আমাদের প্রথম রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিচ্ছি, তার জন্য এত কিছু বলা। তো দেখো, আজকে আমাদের প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের নদ নদী, ঠিক আছে। কোথাকার? ভারতের। ভারতের নদ নদী তোমরা যদি দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে পশ্চিমবঙ্গের নদ নদী। দেখো, ভারতের নদ নদীকে 4টা ভাগে আমরা ভাগ করব, ঠিক আছে। প্রথমত 3টা ভাগ কি কি? একটা হচ্ছে সিন্ধু নদী, সিন্ধু নদী। এক হচ্ছে গঙ্গা নদী, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই হচ্ছে আমাদের ভারতের 3টা প্রধান নদী। তার সাথে আর একটা থাকবে, সেটা হচ্ছে কি দক্ষিণ ভারতের নদী, দক্ষিণ ভারতের নদ নদী। এবং তাছাড়াও কিছু ছোট ছোট নদ নদী থাকবে, সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। আচ্ছা, নদ নদীর পর আমরা কি আলোচনা করব? সেটা হচ্ছে জলপ্রপাত, ড্যাম, তারপর হচ্ছে আমাদের বন্দর। এই কয়েকটা টপিক এটা সাথেই থাকবে, ঠিক আছে। তো প্রথমেই দেখো, আমরা যে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিন্ধু রিভার সিস্টেম, বা সিন্ধু নদীর যে সিস্টেম, সেটাকে নিয়ে আলোচনা করব। দেখো, সিন্ধু নদীটা যেটা রয়েছে সেটা আমাদের জম্মু কাশ্মীর এরিয়া, লাদাখ, ঠিক আছে, এটা। এবং বেশিরভাগ নদীটার যে তোমার বলবো বিস্তার, সেটা কিন্তু পাকিস্তানে রয়েছে, ভারতে অল্প। এই যে সিন্ধু নদী, এই সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে তোমার কৈলাসের কাছে মানসরোবর ঝিল রয়েছে, তার কাছে একটা বোখারছু গ্লেসিয়ার বলে একটি গ্লেসিয়ার বা হিমবাহ রয়েছে, সেখান থেকে সিন্ধু নদীর উৎপন্ন হয়েছে। তাহলে যে তোমরা ব্লু রঙের যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্লু রঙের, এইটা হচ্ছে তোমাদের কি, এইটা হচ্ছে তোমাদের সিন্ধু নদী, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিন্ধু নদী। এরপর এই সিন্ধু নদীর সাথে বিভিন্ন শাখা নদী বা সহায়ক নদী এসে মিশেছে, যেগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের মাঝখানের যে অঞ্চল সেগুলোকে বলা হয় দোয়াব, ঠিক আছে। তো আমরা সেটাই দেখব। দেখো, আমরা নিজের হাতেই যদি ছবিটা আঁকি, তাহলে প্রথমেই তোমরা দেখতে পাবে, এইটাকে ধরে নাও সিন্ধু নদী। আমরা প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এইটাকে ধরে নাও সিন্ধু নদী। কোথার থেকে উৎপত্তি হয়েছে? উৎপত্তি হয়েছে তিব্বতের মানসরোবর কাছ থেকে, বা কৈলাসের মানসরোবরের কাছে। এবং এসে নদীটা পড়েছে কোথায়? নদীটা এসে পড়েছে আরব সাগরে। আরব সাগরে নদীটা পড়ে গেছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে ওর মোহনা। দেখো, এই নদীটার, ঠিক আছে, সিন্ধু নদীটার কতগুলা কি রয়েছে?
শাখা নদী, সহায়ক নদী তোমরা যে নামেই দাও সেগুলো রয়েছে। ঠিক আছে, 5টা উপনদী রয়েছে। কি কি? ঝেলাম, চেনাব, রাবি, ব্যাস এবং সতলুজ। ঠিক আছে, আচ্ছা, তো দেখো উপনদী কি কি রয়েছে। একটা রয়েছে তোমার ঝেলাম, এটা হচ্ছে কি ঝেলাম। ঠিক আছে, এই যে ঝেলাম। তারপর রয়েছে চেনাব, চেনাবটা এসে মিশেছে কার সাথে? ঝেলামের সাথে, চেনাব। ঠিক আছে, তারপর এই দুটা ফ্লো করছে, তারপর এসে মিশেছে রাবি। সতলুজ, এটার নাম কি? সতলুজ। এবং এখান থেকে আরেকটা সতলুজের সাথে মিশেছে, যেটাকে আমরা বলি ব্যাস। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সিন্ধুর শাখা নদী বা সহায়ক নদী 5টা। ঝেলাম, চেনাব, রবি, ব্যাস, সতলুজ, 5টা উপনদী বা সহায়ক নদী রয়েছে। তো দেখো এটা হচ্ছে কি সিন্ধু নদী, এটা হচ্ছে সিন্ধু নদী। তোমরা দেখতে পাচ্ছ সিন্ধু নদী এবং ঝেলাম, সিন্ধু এবং ঝেলামের মাঝখানে এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার একটা নাম রয়েছে। কি বললাম? যে দুটা নদীর মাঝখানের যে এরিয়া, সেটাকে আমরা কি বলি? দোয়াব। দুটা নদীর মাঝখানের আবকে আমরা কি বলি? দোয়াব। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখি। এই হচ্ছে আমাদের সিন্ধু নদী, সিন্ধু নদীর পর ঝেলাম, ঝেলামের পর চেনাব, চেনাব, ঝেলাম, চেনাব, তারপর হচ্ছে রাবি, সতলুজ এবং ব্যাস। ঠিক আছে, এটা তোমার নাম দিয়ে দাও সিন্ধু, ঝেলাম, চেনাব, রাবি, ব্যাস, সতলুজ। ঠিক আছে, এরপর দেখো আমি কি বললাম, দুটো নদীর মাঝখানের যে এরিয়া, এই যে এরিয়া, এটাকে কি বলা হচ্ছে? দোয়াব। দুটো নদীর মাঝখানে যে আব, দোয়াব। তো এই যে দোয়াবটা রয়েছে সিন্ধু এবং ঝেলামের মাঝখানে, এই দোয়াবটাকে বলা হয় সিন্ধ সাগর দোয়াব। কি বলা হয়? সিন্ধ সাগর দোয়াব, মাথায় রাখবে। এটা হচ্ছে সিন্ধু নদীর সব থেকে বড়, বিগেস্ট দোয়াব হচ্ছে কোনটা? সিন্ধ সাগর দোয়াব। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এই যে ঝেলাম এবং চেনাব, এই দুটার মাঝখানেও রয়েছে একটা দোয়াব। ঝেলাম এবং চেনাবের মাঝখানে যেটা রয়েছে, তো ঝেলাম এবং চেনাব, তো মনে রাখবে চেনাবের সিএইচ ই জে, ছেজ দোয়াব। আচ্ছা, চেনাব এবং রাবি এই দুটার মাঝখানেও রয়েছে, এটা হচ্ছে তোমার রচনা দোয়াব। ঠিক আছে, আচ্ছা, রাবি এবং ব্যাস এই দুটার মাঝখানের যে দোয়াবটা রয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার কি? বা এই রাবি এবং দোয়াব, এটা বলছে বারি দোয়াব, বারি। ব্যাস এবং সতলুজ, এটা হচ্ছে তোমার কি? বিস্ট দোয়াব। তাহলে এই যে 5টা দোয়াব, তাহলে পাঞ্জাব তোমরা নাম শুনেছো, পাঞ্জাব মানে কি? 5টা আব। তো এই 5টা আব কি কি? একটা হচ্ছে তোমার সিন্ধ সাগর, ছেজ, রচনা, বারি, বিস্ট। 5টা দোয়াব বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো কয়েকটা পয়েন্ট। উৎপত্তি আমরা কি বললাম? উৎপত্তি হচ্ছে আমাদের বোকারছু হিমবাহ। এই যে বোকারছু হিমবাহ, উৎপত্তি কোথায়? বোকারছু হিমবাহ। এই শব্দটার অর্থ তিব্বতে, তিব্বতী ভাষায় এই শব্দটার অর্থ কি জানো? এই শব্দটার অর্থ হচ্ছে জাংবো, জাংবো, বা এটার অরিজিনাল মানে হচ্ছে দ্য মাউথ অফ লায়ন, সিংহের মুখগহ্বর, সেটাকে বলা হচ্ছে জাংবু। এখান থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, আচ্ছা,
5টা উপনদী তোমরা দেখে নিলে। আচ্ছা, এর মধ্যে এই যে সতলুজ এবং ইন্দাস, বা এই যে সতলুজ এবং সিন্ধু, ঠিক আছে, নোট করো, নোট লিখতে থাকো, ঠিক আছে। এক, সতলুজ এবং সিন্ধু, এই দুটার উৎপত্তি কোথায়? এই দুটার উৎপত্তি হচ্ছে তিব্বতে, এই দুটার উৎপত্তি হচ্ছে তিব্বত। আচ্ছা, ঝিলাম এবং বিতস্তা, এই যে ঝেলাম, এর আরো একটা নাম রয়েছে, ঝেলামকে আমরা বলে থাকি সেটা হচ্ছে বিতস্তা, ঠিক আছে, বিতস্তাও বলা হয়। তো ঝিলম বা বিতস্তা মনে রাখবে, ঝেলাম বা বিতস্তা, এদের যে উৎপত্তি এটা হচ্ছে কাশ্মীরে, এদের উৎপত্তি কোথায়? কাশ্মীরে। আচ্ছা, আচ্ছা, বিয়াস এবং সতলুজ, এই যে দুটো নদী রয়েছে, এই দুটো নদী কিন্তু কাশ্মীরের মধ্য দিয়ে যায়নি, এই দুটো নদী সম্পূর্ণরূপে কার উপর দিয়ে গেছে? হিমাচল প্রদেশ, ঠিক আছে। এবং ব্যাস যে নদীটা রয়েছে, এটা হচ্ছে একমাত্র নদী এই সিন্ধু নদীর মধ্যে যার উৎপত্তি এবং মোহনা দুটাই কোথায়? ভারতে। মানে এটা ট্রান্স বাউন্ডারি কোনো নদী নয়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, এই যে ঝিলাম নদী, ঝিলাম নদীর উপর একটা ড্যাম তৈরি করা হয়েছে, মাথায় রাখবে, ঝিলাম নদীর উপর একটা ড্যাম রয়েছে, যে ড্যামটাকে বলা হয় তোমার কি? উরি ড্যাম, নাম শুনেছো হয়তো। উরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে ঝিলাম নদীর উপর অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, ঝিলাম নদীর তীরে, ঝেলাম নদীটা খুব গুরুত্বপূর্ণ, ঝেলাম নদীর তীরে একটা গুরুত্বপূর্ণ শহরও রয়েছে, পরীক্ষায় অনেক সময় চলে আসে, মনে রাখবে, এই যে ঝেলাম, ঝেলাম এই নদীটার তীরে শ্রীনগর শহরটি গড়ে উঠেছে, শ্রীনগর, শ্রীনগর শহরটা গড়ে উঠেছে কোন নদীর তীরে? ঝেলাম নদীর তীরে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো চেনাব, চেনাব নদীকে আমরা যে নামে চিনি, আরো একটা নাম রয়েছে চেনাবের, চেনাবের আর একটা নাম হচ্ছে কি? চন্দ্রভাগা, চন্দ্রভাগা, ঠিক আছে। তো এই চেনাব নদীর ওপর কয়েকটা ড্যাম রয়েছে, সালাম ড্যাম, কি কি ড্যাম? এক হচ্ছে সালাম ড্যাম, আর কি রয়েছে? আর রয়েছে তোমার বগলিহার ড্যাম, বগলিহার ড্যাম, ঠিক আছে। তাছাড়া তোমার ডালহস্তি, এই ড্যামগুলো কোথায় রয়েছে? চেনাব নদীর উপর। দেখো, প্রত্যেকটা নদীকে এক্সপ্লেন করছি, কিন্তু চেনাব নদীর উপর এই ড্যামগুলো রয়েছে। আচ্ছা, এই যে সতলুজ নদী, সতলুজ নদীর উপর একটি গুরুত্বপূর্ণ ড্যাম রয়েছে, যে ড্যামটার নাম কি? যে ড্যামটার নাম হচ্ছে ভাকরা নাঙ্গল, ভাকরা নাঙ্গল ড্যাম, ঠিক আছে। আর রাবি নদীর উপর রয়েছে এই রাবি, এই তো, এই রাবি নদীর উপর রয়েছে রঞ্জিত সাগর ড্যাম, রঞ্জিত সাগর ড্যাম। এরপর তোমরা একটু কনফিউজ হয়ে যাবে যে কোন নদীটার কি নাম। দেখো, আমরা কি কি নদী দেখলাম? একটা হচ্ছে সিন্ধু, সিন্ধু নদী দেখলে, সিন্ধু নদীর পর দেখলে ঝিলাম, চেনাব, রাবি, ব্যাস, সতলুজ, ঠিক আছে। এতগুলো নদী সিন্ধু মানে সিন্ধু যে রিভার সিস্টেম রয়েছে তার মধ্যে দেখেছো।
সিন্ধু নদীর আরেকটা নাম হচ্ছে ইন্দাস, মাথায় রাখবে। ঝেলাম নদীর আরো একটি নাম হচ্ছে বিতস্তা। কি নামে চিনি আমরা? বিতস্তা। চেনাব, চেনাবকে আমরা কি বলি? চন্দ্রভাগা, চন্দ্রভাগা। আচ্ছা, আরেকটা কি বললাম? রাবি, রাবি নদীকে আমরা কি বলি বলো? ইরাবতী। ব্যাস নদীকে আমরা কি বলি? বিপাশা। আর এটা হচ্ছে শতদ্রু। এই নামগুলো মনে রাখবে, প্রত্যেকটা নাম পরীক্ষায় আসে। সিন্ধুর ইন্দাস, ঝেলামের বিতস্তা, চেনাবের চন্দ্রভাগা, রাবি ইরাবতী, ব্যাস বিপাশা, সতলুজ শতদ্রু। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ঝিলাম নদীর উপর কোন ড্যামটা রয়েছে? উরি ড্যাম। এক নজরে মনে থাকবে, ঠিক আছে? উরি ড্যাম। চেনাব বা চন্দ্রভাগা, চেনাব বা চন্দ্রভাগার উপর কি কি রয়েছে? সালাম ড্যাম, সালাম ড্যাম। তাছাড়া রয়েছে তোমার বগলিহার ড্যাম। তাছাড়া কি রয়েছে? ডালহস্তি। এগুলো কিসের উপর রয়েছে? চন্দ্রভাগা বা চেনাব নদীর উপর। আচ্ছা, রাবি, রাবি বা ইরাবতী, এটার উপর কি রয়েছে? রঞ্জিত সিং বা রঞ্জিত সাগর ড্যাম, রঞ্জিত সাগর ড্যাম, বা যেটাকে আমরা বলি থেন ড্যাম। আর বিয়াস, বিয়াস বা যেটাকে আমরা বলি বিপাশা, এটার ক্ষেত্রে মনে রাখবে যে মানালি শহর এই নদীটার উপর গড়ে উঠেছে। আচ্ছা, শতদ্রু বা সতলুজ, এটার উপর হচ্ছে ভাকরা নাঙ্গল, ভাকরা নাঙ্গল ড্যাম। ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় বিপাশা বা ব্যাস নদীর উপর কি কি ড্যাম গড়ে উঠেছে, এটার উপর যেগুলো উঠেছে সেটা হচ্ছে পং ড্যাম। কি নাম? পং ড্যাম। বা তোমার লার্জি জলবিদ্যুৎ কেন্দ্র, লার্জি জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই যে নদীগুলো তোমাদেরকে বললাম, এই নদীগুলোর না বেদে আরো নাম রয়েছে কিছু। বেদে কি কি নাম রয়েছে? আমাদের যে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বেদে এদের কিছু নাম রয়েছে। সেই নামগুলোও পরীক্ষায় অনেক সময় চলে আসে। ঠিক আছে? তো কি কি নাম রয়েছে সেগুলো একবার নোট করো। দেখো, সিন্ধু, সিন্ধু নদীর বেদে নাম কি? সিন্ধু নদীর বেদে নাম হচ্ছে সিন্ধু। ঠিক আছে? আচ্ছা, এটার উৎপত্তি কোথায়? মানসরোবর ঝিল, মানসরোবর ঝিল, এইটুকু মাথায় রাখবে। আচ্ছা, তারপর হচ্ছে ঝিলাম, ঝেলামের হচ্ছে তোমার বিতস্তা। আচ্ছা, এটার উৎপত্তি কোথায়? শিশুনাগ ঝিল থেকে। শিশুনাগ ঝিলটা কোথায়? জম্মু কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, চেনাব, চেনাব নদীকে বেদে বলা হয় তোমার অস্কনি। এইগুলোর নাম হচ্ছে কি বেদে, আমাদের যে বেদ, চেনাবকে বেদে বলা হয় অস্কনি। আচ্ছা, এটার উৎপত্তি হচ্ছে তোমার হিমাচল প্রদেশের যে বড় লাচলা দাররা রয়েছে সেখানে। রবি, রবি হচ্ছে তোমার পুরুষনি। কি নাম? বেদে পুরুষনি। ঠিক আছে? আচ্ছা, এটার উৎপত্তি রোহতাং দাররা। আচ্ছা, ব্যাস বা যেটাকে আমরা বলি বিপাশা, এটাকে বেদে বলা হয় বিতাসা। ঠিক আছে? ব্যাস কুণ্ড থেকে এটার উৎপন্ন।
হিমাচল প্রদেশের বিয়াসকুণ্ড, আচ্ছা সতলুজ, একে বলা হয় শতুদ্র বা শতদ্রী। এটার উৎপত্তি হচ্ছে রাক্ষস তাল থেকে, তিব্বতে অবস্থিত। এটা তিব্বতের রাক্ষস তাল থেকে উৎপন্ন হচ্ছে তোমার এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রত্যেকটা নদীকে একটু একটু করে আমরা দেখবো, ঠিক আছে, প্রত্যেকটা নদী। এক মিনিট। তোমরা বুঝতে পারবে কেন আমি তোমাদেরকে এটা রেকর্ডেড দিচ্ছি ক্লাস। দেখো, প্রথমেই নদী চলে এসো, ধরো ঝেলাম, বা যেটাকে আমরা বলছি বিতস্তা। এই যে ঝেলাম, এটা হচ্ছে তোমার কাশ্মীর উপত্যকায়, ঠিক আছে, কাশ্মীর উপত্যকায় শিশুনাগ ঝিল বা ভেরনাগ প্রস্রবণ, ঠিক আছে, কি বললাম, শিশুনাগ ঝিল বা ভেরনাগ প্রস্রবণ থেকে উৎপত্তি হচ্ছে তোমার ঝেলাম নদী, ঠিক আছে। এই নদীটা শ্রীনগর এবং উলার হ্রদ এই দুটার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এই নদীটা তুমি যদি দেখো, এই নদীটা পাকিস্তানে গিয়ে, ঠিক আছে, কোথায়, পাকিস্তানে গিয়ে কার সাথে মিশেছে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানের তিমুত বলে একটি জায়গা রয়েছে, তিমুত, এখানে গিয়ে চন্দ্রভাগার সাথে মিশেছে, চন্দ্রভাগার সাথে মিশেছে, ঠিক আছে। তো এখান থেকে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। ঝেলামটা বললাম, বাকিগুলো তো তোমাদেরকে ওখানে লিখিয়ে দিয়েছি, তো সেখান থেকে কোনো চাপ নেই। আচ্ছা, আরেকটা নদী সম্বন্ধে তোমরা একটু লিখে রাখো, সেটা হচ্ছে ব্যাস। কোন নদী, ব্যাস। দেখো, ব্যাস নদী হচ্ছে তোমার সতলুজের সহায়ক নদী। কার, সতলুজের সহায়ক, ঠিক আছে। এই নদীটার উপর, ব্যাস নদীটার উপর কি রয়েছে, ভাকড়া নাঙ্গল বাঁধ। এই যে ভাকড়া নাঙ্গল বাঁধ, ভাকড়াটা রয়েছে তোমার হিমাচল প্রদেশ, আর নাঙ্গল বাঁধ হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে। আচ্ছা দেখো, এইটা ধরো তোমার ব্যাস নদী, আর এইটা হচ্ছে তোমার সতলুজ নদী। তো যে জায়গাটায় ব্যাস নদী এবং সতলুজ নদী মিশেছে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটা একটা তোমার বাঁধ তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে হরিকে ব্যারেজ, হরিকে ব্যারেজ। এবং এই ব্যারেজটার মাধ্যমে কি করছে জানো, এখান থেকে একটা ক্যানেল তৈরি করে দিল, যেটাকে আমরা বলি ইন্দিরা গান্ধী ক্যানেল। কি বলা হয়, ইন্দিরা গান্ধী ক্যানেল। এই ক্যানেলটার মাধ্যমে যে আমাদের রাজস্থান রয়েছে, সেখানে জল পৌঁছানো হয়, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার সাথে আরেকটা যেটা মনে রাখবে, এখানকারই একটা নদী, যে নদীটার বর্তমানে উল্লেখ পাওয়া যায় না, সেই নদীটার নাম হচ্ছে ঘগ্গর নদী। ঘগ্গর নদী, ঠিক আছে। এই যে নদীটা, এটাকে বলা হতো সরস্বতী নদী, সরস্বতী নদী। কোনটাকে বলা হতো, এই ঘগ্গর নদী, ঠিক আছে। ঋক বৈদিক যুগে এটিকে সরস্বতী নদী নামে পরিচিত, ঠিক আছে। হরিয়ানার নদীটা তোমার হরিয়ানাতে এসে, হরিয়ানার কাছে একটি জায়গা রয়েছে কার্নাল, এইখানে এসে মিলিয়ে গেছে। নদীটা এই পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে, তারপর আর প্রমাণ পাওয়া যায়নি, ঠিক আছে। এই হলো তোমার
সিন্ধু। সিন্ধুর আর একটা পয়েন্ট আছে, এখন রিসেন্টের জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি, অপারেশন সিন্দুরের সময় এটাকে কি করে দেওয়া হয়, অ্যাবলিশ করে দেয়, সরকার বন্ধ করে দেয়। কখন? এই আমাদের অপারেশন সিন্দুরের সময়, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটো দেশের মধ্যে আমাদের যে সিন্ধু নদীর জল রয়েছে সেই জল নিয়ে একটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা কবে হয়েছিল যদি বলা হয়, এগ্রিমেন্টের টাইম কবে? এগ্রিমেন্টের টাইম হচ্ছে আমাদের মাথায় রাখবে, সেটা হচ্ছে 19 সেপ্টেম্বর 1960। আচ্ছা, এটা যদি বলা হয় মধ্যস্থতা বা মিডিল ম্যানের মতো কাজ কে করেছে, যে কোনো এগ্রিমেন্ট করতে গেলে মাঝে একজন লোক দরকার, কে করেছে? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। মধ্যস্থতা করেছিল কে? ওয়ার্ল্ড ব্যাংক ইন্দাস ওয়াটার ট্রিটির মধ্যস্থতা করে। আচ্ছা, এই ট্রিটিটার মধ্যে কি বলা হয়েছিল, এই যে সিন্ধু নদীর যত জল আছে তার 80% জল এটা কে পাবে? পাকিস্তান পাবে, এবং 20% জল এটা পাবে ইন্ডিয়া। ট্রিটিটার মধ্যে এই ট্রিটিটা ছিল, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় এই এগ্রিমেন্টটা করার সময় ভারতের হয়ে কে গেছিল, সেটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং পাকিস্তানের হয়ে কে এসেছিল? পাকিস্তানের হয়ে এসেছিল জেনারেল আইয়ুব খান। জেনারেল আইয়ুব খান, ঠিক আছে। এটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। তো মোটামুটি আশা করছি তোমরা সিন্ধু নদীর থেকে যাই প্রশ্ন পাও করতে পারবে, ঠিক আছে। সিন্ধুর কুচ চলে এসো, একটা নদী বোঝাতে দেখতে পাচ্ছ 27 মিনিট সময় লাগছে। চলো, এরপর চলে এসো গঙ্গা। গঙ্গা আমরা প্রথম থেকে কি জানি, গঙ্গা নদী হচ্ছে আমাদের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন। কিন্তু গঙ্গা নদীর উৎপন্নটা এরকম ভাবে নয় কিন্তু, ঠিক আছে। গঙ্গাকে আমরা প্রথম থেকেই জানি যে এটা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর উৎপত্তি হয়েছে, এবং সেটি আমাদের উত্তর ভারতের বেশ কিছু অংশ জুড়ে, এই তোমার হিমাচল, এই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ, এবং তারপর বে অফ বেঙ্গলে মিশে গেছে, এবং আরো একটি ভাগ সেটা বাংলাদেশে চলে গেছে। তো সেটাই আমরা দেখবো, প্রথমত উৎপত্তিটা কি রকম ভাবে হয়েছে আমরা সেটা দেখি, ঠিক আছে। দেখো, বদ্রীনাথের কাছে, এই ছবিটা আমরা এখানে আঁকছি, ঠিক আছে। উত্তরাখণ্ডে তোমরা বদ্রীনাথ রয়েছে, তোমরা জানো একটা মন্দির, কি রয়েছে? বদ্রীনাথ। এই বদ্রীনাথের কাছ থেকে একটি নদীর উৎপত্তি হয়, যে নদীটার নাম হচ্ছে কি, এই নদীটা অলকনন্দা। নাম দিয়ে দাও, অলকনন্দা। আচ্ছা, এইখানটায় না, অন্য জায়গায় দিয়ে একটু। অলকনন্দা, ঠিক আছে। এই যে নদীটা রয়েছে, এই নদীটার ডান তীর থেকে, ঠিক আছে, সরি বাম তীর থেকে একটা নদী এসে মিশেছে, যে নদীটাকে আমরা নাম দিয়েছি তোমার ধৌলি গঙ্গা, ঠিক আছে। বাম তীর থেকে একটা নদী এসে মিশেছে, এই যে এসে মিশে গেল, এটার নাম হচ্ছে তোমার কি, ধৌলি গঙ্গা। এবং যে জায়গাটায় এসে মিশছে এই অলকনন্দার সাথে, সেই জায়গাটার নাম কি দেওয়া হয়েছে? বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ। তোমরা পঞ্চপ্রয়াগের নাম শুনেছো না? সেই পঞ্চপ্রয়াগ এখানে জানতে পারবে, ঠিক আছে। তারপর আরো একটা নদী এসে মিশলো অলকনন্দার সাথে, ঠিক একই দিক থেকে, যেখানটায় মিশছে ওই জায়গাটার নাম দেওয়া হলো নন্দপ্রয়াগ। নন্দ প্রয়াগ। আর যে নদীটা এসে মিশেছে তার নাম হচ্ছে নন্দাকিনী। কি কিনি? নন্দাকিনী। আচ্ছা, তারপর
তার একটু নিচে আরো একটা নদী এসে মিশে, যে নদীটার নাম হচ্ছে পিন্ডারি গঙ্গা। পিন্ডারি গঙ্গা। এবং এটা যেখানে এসে মিশে সেই জায়গাটার নাম দেওয়া হয় কর্ণপ্রয়াগ। কি নাম দেওয়া হয়? কর্ণপ্রয়াগ। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ডান তীর থেকে এখানে কি রয়েছে? কেদারনাথের মন্দির। কি রয়েছে এখানে? কেদারনাথ। এখানে বদ্রীনাথ, এখানে রয়েছে কেদারনাথ। এটা হচ্ছে কেদারনাথ। তো এই কেদারনাথ থেকে একটা নদী এসে মিশেছে অলকনন্দার সাথে। যে জায়গাটা এসে মিশেছে সেই জায়গাটার নাম দেওয়া হয়েছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ। এটা মনে রাখা সহজ, কারণ ভোলেনাথকে আমরা কি বলি? রুদ্র। আচ্ছা, তারপর গঙ্গোত্রী হিমবাহ। এখানে কি রয়েছে? গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে একটি নদী উৎপত্তি হয়েছে, যে নদীটার নাম হচ্ছে কি? ভাগীরথী। ঠিক আছে, ভাগীরথী। এটা মাথায় রাখবে। কি নাম? এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। তাহলে গঙ্গোত্রী থেকে কোন নদীটা উৎপত্তি হয়েছে? ভাগীরথীর উৎপত্তি হয়েছে, গঙ্গার কিন্তু নয়। ভাগীরথী এবং অলকনন্দা যে জায়গাটায় এসে মিশে গেল একসাথে, সেই জায়গাটার নাম দেওয়া হলো দেবপ্রয়াগ। এবং যখন এই ভাগীরথী ও অলকনন্দা একসাথে মিশে পড়ে প্রবাহ করা শুরু করলো, তখন এটার নাম দেওয়া হলো গঙ্গা। ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে যমুনেত্রী থেকে আরো একটি নদী, যমুনা নদী এসে মিশে যায় কার সাথে? গঙ্গার সাথে। ঠিক আছে। তাহলে গঙ্গার সাথে কোথায় মিশেছে? প্রয়াগরাজের কাছে এসে মিশেছে গঙ্গোত্রী এবং যমুনেত্রী। ঠিক আছে, বা গঙ্গা এবং যমুনা। এই হচ্ছে তোমার গঙ্গা নদীর উৎপত্তি। এরপর গঙ্গা নদীর আমরা দেখব বিস্তার। গঙ্গা নদীর বিস্তার কি? তাহলে আমরা দেখব গঙ্গোত্রী থেকে একটা নদী উৎপত্তি হলো ভাগীরথী, তারপর অলকনন্দার সাথে মিশলো। অলকনন্দার সাথে মিশার পর সেইটা প্রথমে উত্তরাখণ্ড, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশকে মাঝ বরাবর ভাগ করে তারপর বিহারকে মাঝ বরাবর ভাগ করেছে। এবং এইখানে ঝাড়খণ্ডের এখানে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়টাকে বলা হয় রাজমহলের পাহাড়। এই রাজমহলের পাহাড়ের মধ্য দিয়ে নদীটা কোথায় প্রবেশ করলো? আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর এখানে রয়েছে আমাদের ফারাক্কা ব্যারেজ। কি রয়েছে? মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ থেকে নদীটা দুভাগে ভাগ হয়ে গেল। একটা নদী হুগলি নদী নামে বে অফ বেঙ্গলে চলে গেল আমাদের পশ্চিমবঙ্গের মাঝ বরাবর। আরেকটা নদী পদ্মা নামে, ঠিক কি নামে? পদ্মা নামে কোথায় চলে গেল? বাংলাদেশ। বোঝা গেছে? এই হচ্ছে গোটা নদীটার প্রবাহ পথ। এরপর এই গঙ্গা নদীরই অনেকগুলা সহায়ক নদী রয়েছে। তাহলে গঙ্গা নদীর উৎপত্তিটা কিরকম? এরকম ধরো উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ড, ইউপি, বিহার। বিহার গেল, বিহারের পর থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে ঢুকতে দুভাগে ভাগ হয়ে গেল। পশ্চিমবঙ্গে ভেঙে দুভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ হুগলি নদী নামে। কি নামে? হুগলি। পশ্চিমবঙ্গে গঙ্গাকে কি বলা হয়? হুগলি নদী। আর একটা পদ্মা নামে চলে গেল বাংলাদেশ। ঠিক আছে। তো এরপর এই নদীটার অনেকগুলো সহায়ক নদী রয়েছে। দেখো, তুমি যদি এখানে দাঁড়াও তোমরা দেখবে এদিকটা হচ্ছে তোমাদের বাম দিক, বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক। তো এই ডান দিকে গঙ্গার সব থেকে বড় উপনদী বা সহায়ক নদী তোমরা যেটাই বলো, সেটাই আমাদের যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে যে যমুনা নদী রয়েছে, সেটা এসে মিশছে কার কাছে? প্রয়াগরাজে। কোথায় এসে মিশলো? প্রয়াগরাজ। কি নাম? যমুনা নদী। যমুনা। ঠিক আছে। কোথার থেকে? যমুনেত্রী থেকে উৎপত্তি, মিশলো। আচ্ছা, এরপর দেখো আমরা বাম তীরে কি কি উপনদী রয়েছে। যেমন প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে,
সেটা হচ্ছে রামগঙ্গা। রামগঙ্গার পর রয়েছে তোমার গোমতী, গোমতী। তারপর রয়েছে ঘাগরা, গন্ডক, বুড়িগন্ডক, কোসি, মহানন্দা। ঠিক আছে। আচ্ছা, এই যে নদীগুলো দেখলে এগুলো সব বাম তীরের উপনদী কার? গঙ্গার। আচ্ছা, ডান তীরে কি কি রয়েছে? একটা রয়েছে যমুনা। যমুনার সাথে আরো কতগুলো উপনদী রয়েছে যমুনার, একটার নাম হচ্ছে চম্বল, সিন্ধ, বেতবা, কেন। চম্বল, সিন্ধ, বেতবা, কেন। ঠিক আছে। আচ্ছা, যেখানটাতে তোমার গোমতী নদী মিশেছে, সেই গোমতী নদী এবং তার সাথে মিশেছে টোনস নদী। ডান তীর থেকে টোনস কোথায় মিশেছে? গাজীপুরে। আচ্ছা, অমরকন্টক থেকে, মধ্যপ্রদেশের একটি পাহাড় রয়েছে অমরকন্টক। অমরকন্টক থেকে দুটো নদী তৈরি হয়েছে। একটা হচ্ছে সোন, সোন নদীটা যে তোমার মিশেছে কার সাথে? গঙ্গার সাথে। সোন নদী কার সাথে মিশেছে? গঙ্গার সাথে। আর একটা নর্মদা নামে চলে গেছে তোমার আরব সাগরে। ঠিক আছে। আচ্ছা, আর একটা নদী রয়েছে তোমার কর্মনাসা নদী, কর্মনাসা। কর্মনাসা নদীটাও গঙ্গার একটা উপনদী। এই কর্মনাসা নদীর তীরেই চৌসার যুদ্ধ 1539 সালে হয়েছিল হুমায়ুন এবং শের শাহ মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা প্রত্যেকটা নদীকে এক এক করে দেখব। ঠিক আছে। গঙ্গা, চলে এসো। প্রথমে গঙ্গাকে দেখো। গঙ্গা হচ্ছে ভারতের সব থেকে বড় নদী। ঠিক আছে। লংগেস্ট রিভার এবং সব থেকে বড় তোমরা বলতে পারো। টোটাল যে লেন্থ সেটা হচ্ছে 2525 কিলোমিটার। মানে 2525 কিলোমিটার লেন্থ হচ্ছে কার? গঙ্গা। ঠিক আছে। সর্বাধিক লম্বা এবং সব থেকে বড় নদী হচ্ছে কে? সেটা হচ্ছে গঙ্গা। গঙ্গাকে তো আমরা এখানে পূজা করি। ঠিক আছে। আচ্ছা, তারপর চলে এসো যমুনা। গঙ্গার এটুকুই, বাকি তো উপনদীগুলো তোমাদেরকে বললাম। যমুনা, যমুনা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট। কোনটা? মানে তোমরা বলতে পারো গঙ্গার দীর্ঘতম এবং দ্বিতীয় বৃহত্তম উপনদী কোনটা? যমুনা। প্রধান উপনদী হচ্ছে যমুনা। ঠিক আছে। যমুনা যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন। এটার লেন্থ হচ্ছে 1376 কিলোমিটার। লেন্থ কত? 1376 কিলোমিটার লেন্থ হচ্ছে তোমার যমুনা। ঠিক আছে। 1376 কিলোমিটার। বুঝতে পারছো? এটা 2525, এটা 1376। আচ্ছা, এরপর দেখো। আচ্ছা, যদি বলা হয় যমুনা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে আগ্রা এবং তার সাথে রয়েছে মথুরা। এই তিনটা গুরুত্বপূর্ণ শহর যমুনা নদীর তীরে উঠেছে। আচ্ছা, যমুনার একটা সহায়ক নদী তোমাদেরকে বললাম না, চম্বল। চম্বলটা একটু মনে রাখবে। এই যে চম্বল, এই চম্বলের উপর মধ্যপ্রদেশে একটি ড্যাম গড়ে উঠেছে, যে ড্যামটার নাম হচ্ছে গান্ধী সাগর ড্যাম। গান্ধী সাগর। এবং রাজস্থানে রয়েছে তোমার জহর সাগর এবং রানা সাগর।
জহর সাগর এবং রানা সাগর ড্যাম। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার গঙ্গা এবং যমুনা। মোটামুটি গঙ্গা যমুনার থেকে এই ধরনের প্রশ্নগুলো তোমরা পাবে। যমুনার যে সহায়ক নদী রয়েছে তার মধ্যে একটা হচ্ছে চম্বল। ঠিক আছে, এটা হচ্ছে দীর্ঘতম সহায়ক নদী, মাথায় রাখবে। দীর্ঘতম, যমুনার দীর্ঘতম সহায়ক নদী কোনটা? সেটা হচ্ছে চম্বল। এটার উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের যে বিন্ধ্য পর্বতের কাছে জানপাও অঞ্চল রয়েছে সেখানে এসে মিলেছে। ঠিক আছে। আচ্ছা, চম্বল নদী উপত্যকা অঞ্চল গালিক্ষয় দ্বারা বধ্যভূমি, মানে দরকার নেই। তাছাড়া রয়েছে রামগঙ্গা, ঘরঘরা, সোন, দামোদর, গন্ডক, কোসি, বুড়িগন্ডক, এগুলো তো বললাম, এগুলো হচ্ছে গঙ্গার প্রধান যে উপনদী। ঠিক আছে। গঙ্গার পর চলে আসে ব্রহ্মপুত্র। আচ্ছা, গঙ্গার উপরেই মনে রাখবে, গঙ্গার উপর, গঙ্গা নদীর উপর আমাদের যে ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কোথায় রয়েছে? গঙ্গা নদীর উপর রয়েছে। ঠিক আছে। এরপর তাহলে গঙ্গা যমুনা হলো, এরপর ব্রহ্মপুত্র। আচ্ছা, ব্রহ্মপুত্রটা আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক। ঠিক আছে, তোমাদের যদি মনে হচ্ছে যে তোমরা এই ক্লাসটা কন্টিনিউ করবে, মানে এটা আরো ডিটেলসে তোমরা পড়বে, তাহলে তোমরা সেটা কমেন্ট করো। ঠিক আছে, যে তোমরা জানাও যে এই ক্লাসটাকে কন্টিনিউ করো, তাহলে কন্টিনিউ করবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।